অর্থনীতিবিদদের। আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সয়াবিন তেলের দাম বাড়ায় চাপের মুখে স্বল্প আয়ের মানুষ। 1 লিটার বোতলজাত তেলের দাম বাজারে 150 টাকা বা তারও বেশি। তাই কম দামে ভোজ্য তেল কিনতে রাজধানীতে টিসিবি ট্রাকের সামনে জমছে ক্রেতাদের ভিড়। জনপ্রতি সর্বোচ্চ 2 লিটার তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে। বাজারে ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে গত প্রায় 1 বছর ধরে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গত 2 সপ্তাহে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে কমপক্ষে 6 টাকা। বাজারে বিক্রি হচ্ছে 150 টাকারও বেশি দামে। আমাদের খরচটা বেশি করে জায়গা, তারপরে বর্তমানে যে অবস্থা, দেশের যে অবস্থা, এই অবস্থায় যে জিনিসের দাম বাড়তেই থাকে, কমতেছে না। নজর যদি হতো তাহলে তো আমাদের সাধারণ কাস্টমারদের বা আমরা যারা আছে ক্রেতা তাদের তো এরকম ভোগান্তি হইতো না। বাজারে তেলের দাম বাড়লেও মাসের বাজেট সীমিত, তাই তেল কিনতে টিসিবির ট্রাকের সামনে সকাল থেকেই দীর্ঘ হচ্ছে ক্রেতাদের লাইন। টিসিবির প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকায়। পাশাপাশি মসুর ডাল আর চিনি পাওয়া যাচ্ছে 55 টাকা কেজিতে। 5 লিটার বা 1 লিটার তেল কিনতে যাই বাজারে 155 টাকা লিটার, এখানে পাচ্ছি 100 করে। এখন 100 করে পাইলে একটু লাইন বড় হইলেও দেখা গেছে আমাদের নিলে আমাদের অনেকটা সাশ্রয় হয়। ডাল দিচ্ছে 2 কেজি করে, ওই জায়গায় ঠিক আছে। চিনি দিচ্ছে 2 কেজি, ওইটাও ঠিক আছে। তেলটার পরিমাণ তো বাড়ানোর দরকার। পাই না, এখন যা পাই তাই লাভ আর কি, ওইটাই সুবিধা। স্বল্প আয়ের মানুষের ক্রয়সীমার মধ্যে নিত্যপণ্য দিতে বর্তমানে সপ্তাহে 6 দিন রাজধানীতে 80টি ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন ছিল, কিন্তু দেওয়া হয়েছে সেই তুলনায় অনেক কম। তবে বরাদ্দ বৃদ্ধিতে আটকে না থেকে পুরো খাতকেই ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। করোনা টিকা নিশ্চিত করতে স্মার্ট টিকা ডিপ্লোমেসি এবং আন্তর্জাতিক সহায়তা আরও বাড়ানোর পরামর্শ সংস্থাটির। করোনা ও স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ 3.5 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে প্রায় 33,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে প্রায় 4 ভাগ বেশি। এই বরাদ্দ মোট বাজেটের 5.4%। করোনার টিকা এবং চিকিৎসায় এবারও 10,000 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া প্রতি মাসে 25 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। সোমবার বাংলাদেশ হেলথ ওয়াচ এবং উন্নয়ন সমন্বয়ের যৌথ বাজেট পরবর্তী অনলাইন অনুষ্ঠানে জানানো হয়, এবারের বাজেটে 7 ভাগ বরাদ্দ থাকা উচিত ছিল স্বাস্থ্য খাতে, কারণ 60 থেকে 70 ভাগ মানুষকে দ্রুত টিকার আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে এখন টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও সংগ্রহই বড় চ্যালেঞ্জ বলছেন তারা। যে কোনো মূল্যে টিকা সংগ্রহের চেষ্টা আমাদের করতে হবে। আন্তর্জাতিক যে আর্থিক সহযোগিতা টিকার জন্য মিলছে, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে আমরা কিছু সহযোগিতা পেয়েছি টিকার জন্য, বিশ্ব ব্যাংক থেকে পেয়েছি, IMF-ও দিয়েছে। এইসব জায়গায় এখনো আরো অর্থ আছে, সেই অর্থগুলো সংগ্রহ করতে আমরা চেষ্টা করতে পারি। এদিকে কেবল বরাদ্দ বৃদ্ধি নয়, স্বাস্থ্য খাতে সার্বিক কাঠামোগত পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি খরচের দক্ষতা, জবাবদিহিতা, নজরদারি সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নির্দিষ্ট লক্ষ্য প্রণয়নের তাগিদ তাদের। এই আমাদের যে স্বাস্থ্যের কোনো ভিশন আসলে নাই, আমরা কি স্বাস্থ্য চাই, কিন্তু সেটা করতে গেলে আসলে কি কি করা দরকার, সেই জিনিসগুলো যদি আমরা না বুঝি এবং সেই হিসেবে যদি আমরা কাজ না করি, কোনোদিনই আমরা সেই খরচগুলো করতে পারবো না। সবার জন্য টিকার ব্যবস্থা করতে লাগবে প্রায় $1.5 বিলিয়ন। প্রয়োজনে অর্থ রিজার্ভ থেকে ঋণ করার পরামর্শ উন্নয়ন সমন্বয়ের। একই সাথে টিকার দ্রুত প্রাপ্তি নিশ্চিতে টিকা ডিপ্লোমেসি বাড়ানোর তাগিদ সংস্থাটির। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের সুবিধা দেওয়া হলেও কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উল্লেখযোগ্য কিছুই নেই। এখনো বাস্তবায়ন হয়নি ক্ষুদ্র উদ্যোক্তাদের দেওয়া 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজও। তাই বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করোনার ধকল কাটিয়ে ওঠার লড়াইয়ে উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ শিল্পের উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর হার কমানো সহ নানা সুবিধা রাখা হয়েছে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, 2020-21 অর্থ বছরের ঘোষিত বাজেটে নানা সুবিধা দেয়া হলেও তাদের কাছে তা পৌঁছায়নি। ব্যাংকগুলো ঋণ দেয়নি নানা অজুহাতে, এতে অনেকে বন্ধ করে দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় নতুন বাজেটেও আশা দেখছেন না তারা।
7-8 মাস ফ্যাক্টরি চালাইছি, লোন করে প্রায় 40 লাখ টাকা লোন করছি, এখন পর্যন্ত শোধ করতে পারিনি। এরপরে আমার ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছি। এখন আবার নতুন করে যে বাজেট হইতেছে, এই বাজেটেও কিন্তু আমাদের কোনো নামগন্ধ নাই, এবং বাজেটের নাম থাকলেও আদৌ আমরা পাবো কিনা এটা কিন্তু আমরা আজও জানি না। 18 মাস না 19 মাস চলে, গত লকডাউনের থেকে কয় মাস চলে, এই পর্যন্ত আমরা কিন্তু লুজারি। আমাদের লাগে স্যালারি 12 লাখ টাকা, আমি দেখা কোনো মাসে আপনার 10 লাখ টাকা 2 লাখ টাকা ঘাটতি, আমি কেউ থেকে লোন করে আনি, তারপর কোনো মাসে আবার 8 লাখ টাকা কাজ করি, আবার 4 লাখ টাকা লোন করে আনি। নতুন অর্থ বছরের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্নওভারের উপর বছরে 0.25% কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এখন 0.5%। তবে বিশ্লেষকরা বলছেন ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থ সংকট থাকায় বিনিয়োগে যেতে পারছেন না, তাই প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ তাদের। প্রকারান্তরে আসলে ছোট ব্যবসায়ীদের জন্য যে ধরনের উদ্যোগ দরকার সে ধরনের সহায়তামূলক উদ্যোগ তুলনামূলকভাবে কম। সেন্ট্রাল ব্যাংক থেকে যাতে সাধারণ ব্যাংকগুলোকে বলা হয় তারা তাদের ঋণের অন্তত 30% অর্থ নতুন উদ্যোক্তাদের জন্য যাতে দিতে বাধ্য হন, এরকমভাবে একটি সার্কুলার যেন তারা জারি করেন। অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%। অর্থনীতিবিদেরা বলছেন এই খাত ঘুরে দাঁড়াতে না পারলে সার্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিড়ির প্রতি প্যাকেটে বাড়তি 4 টাকা কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 5 দফা দাবি জানায় বিড়ি শ্রমিক ফেডারেশন। এছাড়াও আরোপিত অগ্রিম 10% আয়কর কমানো, নিম্ন স্তরের সিগারেটের দাম বৃদ্ধি, নকল বিড়ি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডকে কঠোর ভূমিকা রাখার দাবি জানায় বিড়ি শ্রমিক ফেডারেশন। সংবাদ সম্মেলনে বক্তারা বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে আহ্বান জানান। তারা বলেন প্রতি বাজেটে বিদেশি সিগারেটের প্রতি আনুকূল্য দেখানো হয়ে থাকে, এতে দেশি বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক আচরণ করা হয়। এছাড়াও বাজারের দখল হওয়া 72% নিম্ন স্তরের সিগারেট মাত্র 57% কর আরোপ করা হয়েছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি বিড়ি শিল্প। বাজারে বিক্রি হওয়া সিগারেটের প্রায় 72% নিম্ন স্তরের সিগারেট, অথচ সেই নিম্ন স্তরের সিগারেটের উপর কোনো শুল্ক বৃদ্ধি করা হয়নি। 2020-21 অর্থ বছরের বাজেটে আমরা এই ষড়যন্ত্রের শিকার হয়েছি। গত অর্থ বছরে বিড়ির উপর প্রতি প্যাকেটে 4 টাকা মূল্যস্তর বৃদ্ধি করা হয়েছিল। দেশের তৈরি পোশাক শিল্পের প্রায় 69% শ্রমিক করোনার টিকা নিতে আগ্রহী। বাকি 31% শ্রমিক জানিয়েছেন তারা টিকা নিতে চান না। সম্প্রতি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজ MFOর যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফল জানিয়েছে সানেম। জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র 2% শ্রমিক করোনার টিকা পেয়েছেন, যদিও এখন পর্যন্ত 36% শ্রমিক টিকা গ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। জরিপে টিকা সম্পর্কে উত্তরদাতাদের মধ্যে ভীতি অজ্ঞতা থাকার বিষয় উঠে এসেছে। এতে অংশ নেওয়া 34% শ্রমিক জানিয়েছেন তারা করোনা টিকা সম্পর্কে কিছুই জানতেন না। জরিপে আরও উঠে এসেছে দ্বিতীয় দফা লকডাউনের বিশেষ পরিস্থিতিতে মাত্র 4% শ্রমিক কারখানা থেকে বিকল্প পরিবহন সেবার সুবিধা পেয়েছেন। করোনা সংক্রমণ রোধের পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে হবে বাংলাদেশকে। সম্প্রতি এ বিষয়ে পর্যালোচনা প্রকাশ করেছে এডিবি। পর্যালোচনাটিতে সুপারিশ করা হয়েছে আগামী 5 বছর জলবায়ু পরিবর্তন এবং পরিবেশকে কৌশল নির্ধারণের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের নিরপেক্ষ মূল্যায়ন বিভাগ IED সম্প্রতি এই পর্যালোচনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গত দশকে বিদ্যুৎ ও পরিবহন খাতে অবকাঠামো উন্নয়নের জন্য এডিবির সহযোগিতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। যেহেতু বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঘটনার কারণে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে, তাই আগামী 5 বছর এ খাতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এডিবির প্রতিবেদনে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন প্রজন্মকে পরিবেশের জন্য অনুপ্রাণিত করতে এগিয়ে এসেছে ওয়াশিং পাউডার ব্র্যান্ড সার্ফ এক্সেল। নেওয়া হয়েছে গাছ লাগানোর মতো কর্মসূচি। 5 জুন ফেসবুকে এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সবুজ এই উদ্যোগ নেয় ইউনিলিভারের ব্র্যান্ডটি। এতে সার্ফ এক্সেলের সঙ্গে ছিল ফুডস্টেপ বাংলাদেশ। উদ্যোগের অংশ হিসেবে সার্ফ এক্সেল ও ফুডস্টেপের সহযোগিতায় গাছ, টব, মাটি, কম্পোস্ট, সার সহ গাছ লাগানো ও পরিচর্যার গাইডলাইন অংশগ্রহণকারীদের সরবরাহ করা হয়।
অনুষ্ঠানের দিন পুনর্নির্ধারিত মডিউল অনুসরণ করে শিশুরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এই উদ্যোগে শিশুদের সঙ্গে অংশগ্রহণ ছিল তাদের বাবা মায়েদেরও। বাগান থেকে সহজে আম পরিবহনের ব্যবস্থা না থাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে আম পাঠাতে পারছেন না অনেক চাষি। শহরের স্টেশন পর্যন্ত আম পরিবহনে বাড়তি সময় ও অর্থ ব্যয় হওয়ায় ট্রেন ব্যবহার করছেন না তারা। এদিকে সান্তাহার থেকেও আম পরিবহনে একটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন নওগাঁর চাষিরা। চাঁপাইনবাবগঞ্জের খ্রিস্টাপাত, গোপালভোগ ও ল্যাংড়ার মতো সুস্বাদু আম সারা দেশে দ্রুত পৌঁছাতে আর পরিবহন খরচ কমাতে ২৭ মে থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা পর্যন্ত আম পরিবহনে খরচ প্রতি কেজি মাত্র ১ টাকা ৩১ পয়সা হওয়ায় শহরকেন্দ্রিক ব্যবসায়ী ও চাষিরা ব্যবহার করছে এই বিশেষ ট্রেন। তবে প্রত্যন্ত এলাকার চাষিরা বলছেন, স্টেশন পর্যন্ত আম পরিবহনে বাড়তি সময় ও টাকা ব্যয় হওয়ায় এই ব্যবস্থা লাভজনক হচ্ছে না তাদের কাছে। এই আম ট্রেনে নেওয়াটা খুবই অসুবিধাজনক, এজন্য যে এটা পরিবহন করতে বেশ কয়েক দফা খরচ হয়ে যায়। হচ্ছে প্রত্যেকটা স্টেশনে যদি ট্রেনটা দাঁড়ায় তাহলে হচ্ছে যে যারা আম দেয় তাদের জন্য সুবিধা হবে এবং সময়টাও বাঁচবে এবং তাদের কস্টিং যে খরচটা আছে সেটাও বাঁচবে। এদিকে নওগাঁ অঞ্চলের আম পরিবহনের জন্য সান্তাহার থেকে এ ধরনের বিশেষ ট্রেন চালুর দাবি স্থানীয় আম চাষিদের। বাগান বা আড়ত থেকে স্টেশন পর্যন্ত কম খরচে আম পরিবহনের কোনো ব্যবস্থা করা না হলে লাভবান হবেন না তারা। ট্রেনে আমের বুকিং প্রতিদিনই বাড়ছে, জানালেন রেল কর্মকর্তারা। স্টপেজ যে 30 মিনিট আছে সেটা বৃদ্ধি করতে হবে এবং আম ব্যবসায়ীদেরকে আরও উৎসাহিত করতে হবে। যে কোনো সময় এসে ওরা মাল বুক করতে পারবে এবং পরিবহনের ক্ষেত্রে তাদের বিড়ম্বনা থাকবে না। এই বিষয়টা নজরে রাখা লাগবে। প্রতিদিন ২০০ টন আম নিয়ে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে আর পৌঁছায় রাত ২টায়। পথে পণ্য ওঠানামা করার সুযোগ আছে 10টি স্টেশনে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। লক্ষ্মীপুরে ৩০০ বছরের প্রাচীন দালাল বাজার জমিদার বাড়ি ও খিয়াসাগর দিঘিকে কেন্দ্র করে পর্যটকদের আগ্রহ বাড়ছে। জেলার বাইরে থেকেও অনেকেই আসেন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দেখতে। এই বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে সংস্কার কাজ। লক্ষ্মীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত দালাল বাজার জমিদার বাড়ি ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার জেরে সব ফেলে পালিয়ে যেতে বাধ্য হয় এবারে জমিদার ও তার পরিবারের সবাই। ৭ একর ৮০ শতক জমির উপর নির্মিত বিশাল এই জমিদার বাড়ি এরপর ধীরে ধীরে অবৈধ দখলের কবলে চলে যায়। প্রায় ৪৫ বছর পর অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার হয় জমিদার বাড়ি ও বাড়ির কাছের খোয়াসাগর দিঘি। এরপর শুরু হয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ। জেলার বাইরে থেকেও এখন অনেক পর্যটক আসেন জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি দেখতে। দালাবাজার জমিদার বাড়িতে এসেছি, এখানে আমরা অনেকে এসেছি, আমাদের অনেক ভালো লেগেছে। ঘুরতে আসলাম, সবাই মোটামুটি আনন্দ উপভোগ করতেছে। এখন খোয়াসাগর দিঘির পাড় আসলাম, এটা আমাদের লক্ষ্মীপুর অনেক ঐতিহ্যবাহী একটা পুরাতন পুকুর এবং খুবই ভালো লাগে, মানে চমৎকার, এটা দেখার মতো। আর খোয়াসা দিঘির পাড়ও দেখার মতো। দালালবাজার জমিদার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খোয়াসাগর দিঘির পাড় সহ আশেপাশের এলাকা পর্যটকদের জন্য উপযোগী করে তোলার কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। গাইডওয়ালের একটি কাজ হচ্ছে, সেখানে প্রায় ৮৫ লক্ষ টাকার একটি নির্মাণ কাজ হচ্ছে। অধিকন্তু জেলা পরিষদকে আমরা রিকোয়েস্ট করেছি, তাদের মাধ্যমে আমরা ১০ লক্ষ টাকার একটি গাইডওয়ালের কাজ ওখানে করছি। পরিবেশগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সংস্কার কাজের পাশাপাশি এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ পর্যটকদের। এইটাকে যেন আরো উন্নত করে একটা বিনোদনের ব্যবস্থা করে দেন। এখানে যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রায় ৪০০ বছর আগে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপকভাবে ব্যাহত ভারতের উৎপাদন কার্যক্রম। মন্দায় পড়েছে দেশটির বহু বড় প্রতিষ্ঠান, বন্ধ হয়ে গেছে অনেক ছোট কারখানা। জীবন জীবিকা বাঁচাতে দিল্লিতে নির্মাণ কাজ ও কারখানা চালুর অনুমতি দেওয়া হলো কাঁচামাল সংকট এবং কম চাহিদার কারণে বিপাকে ভারতীয় উদ্যোক্তারা।
করোনার আঘাতে ১ বছরেরও বেশি সময় ধরে টালমাটাল ভারতের অর্থনীতি। সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে নানা মেয়াদে লকডাউন জারি করায় ব্যাহত হয় ব্যবসা বাণিজ্য ও উৎপাদন কার্যক্রম। ফলে ২০২০ সালে ভারতের সার্বিক জিডিপি সংকুচিত হয়েছে ৭.৩%। জিডিপির হিসেব শুরুর পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সংকোচন। করোনা মহামারীর প্রথম বছরে ভারতের কারখানায় উৎপাদন কমেছে ৭.২%। নির্মাণ খাতেও সংকোচন ৮.৬%। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক জরিপ বলছে, শুধুমাত্র এই বছরের এপ্রিল ও মে মাসে কাজ হারিয়েছেন ১ কোটির বেশি ভারতীয়। তাই দিনমজুরের কথা বিবেচনা করে ৩১ মে থেকে নয়াদিল্লিতে কারখানা চালু এবং নির্মাণ কাজ শুরুর অনুমতি দেওয়া হয়। তবে কারখানায় কাজ শুরু হলেও নানা সংকটে পড়েছে উদ্যোক্তারা। তারা বলছেন, করোনা পরিস্থিতিতে মানুষ অতি প্রয়োজনীয় পণ্য বেশি কেনায় চাহিদা কমেছে বিলাসী পণ্যের। কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা মাত্র ২৫ থেকে ৩০%। বেড়েছে কাঁচামালের দাম এবং পরিবহন খরচও। ভারতীয় ব্যবসায়ীদের জরিপ বলছে, মে মাসে দেশটির সামগ্রিক ব্যবসায় আস্থাসূচক কমে হয়েছে ৫১.৫ পয়েন্ট। মার্চ মাসে এই সূচক ছিল ৭৪.২ পয়েন্ট। জরিপে অংশগ্রহণকারী ৫৬ ভাগের কমেছে আয়ের পরিমাণ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সর্বোচ্চ লেনদেনের পরদিন বড় দরপতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১%। এ সময় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও করেছে বড় ব্যবধানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সার্বিক সূচক এবং লেনদেন। সোমবার দিনের শুরু থেকেই পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬২.৩৯ পয়েন্ট, অবস্থান করছে ৫,৯৭৫ পয়েন্টে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে ২,০৮৩.২৮ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ৫৮৬ কোটি টাকা কম। এর আগের কার্যদিবসে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল ডিএসইতে। হাত বদলে অংশ নেওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ ৬৫ ভাগ প্রতিষ্ঠানই রয়েছে দর হারানো তালিকায়। বেড়েছে মাত্র ৯৮টির দর, আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, দ্বিতীয় অবস্থানে দেশ গার্মেন্টস এবং তৃতীয় পায়োনিয়ার ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৮৯.৮০ পয়েন্ট। লেনদেন ৯০,৬৭ লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।